আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আমাদের ইউটিউবের একজন শ্রোতা রণজয়। ঘটনাটি শুনে আমি রীতিমতো স্তব্ধ হয়ে গেছি। কি আপনারা তৈরি তো স্তব্ধ হওয়ার জন্য? আজকের গল্পটি সুন্দরবনকে ঘিরে, হ্যাঁ, সুন্দরবনের জঙ্গলকে ঘিরে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্প সুন্দরবনের ভুতুড়ে বাংলো। রঞ্জিত এবং তার বন্ধু সহদেব, তারা ভূগোলে এমএসসিরত দুইজন ছাত্র। তারা এক্সকারশনের উদ্দেশ্যে সুন্দরবনে তো এসেছিল, কিন্তু তাদের সামনে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। তারা সুন্দরবনে যে প্রান্তে বাড়ি খুঁজছিল সেই প্রান্তে রীতিমতো কোনো বাড়ি ভাড়ার জন্য উপলব্ধ ছিল না। এর মধ্যে দুপুরে খাবারের জন্য তারা এক ভাতের হোটেলে যায়। সেখানে তাদের সাথে এক ব্যক্তির পরিচয় হয়, তার নাম পারিজাত। সে কথায় কথায় জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, আপনারা কোথায় উঠেছেন? রঞ্জিত সহদেব বলে, আসলে দাদা, এখনও অবধি আমরা কোনো বাড়িই খুঁজে পাচ্ছি না। পারিজাত বলে, মানে এখন তো ধরুন এই দিকে খুব ভিড়, মানে প্রচুর ভিজিটার্স আসছে, কাজেই বাড়ি পাওয়াটা বেশ অসুবিধাজনক। আমার একটা পরিচিত বাড়ি আছে, তবে সেখানে কিছু সমস্যা রয়েছে। রঞ্জিত বলে ওঠে, দাদা প্লিজ দেখুন না প্লিজ, মানে সেরকম যদি সমস্যা না হয় একটু ব্যবস্থা করে দিন না প্লিজ দাদা, মানে একটু মাথা গোজার ঠাঁই হলেই হবে। পারিজাত বলে, ঠিক আছে দাঁড়ান, ঠিক আছে দেখছি। মানে ধরুন ওই বাড়িতে শুনেছি, মানে ওই ভূতটুত জানেন তো, মানে ওই ভূতটুতের উপদ্রব আছে, যদি বা আমি বিশ্বাস করি না, কিন্তু সাময়িক শুনেছি, কাজেই অবিশ্বাস্যও নয় আবার বিশ্বাসযোগ্যও নয়। কাজেই আপনাদের যদি সেরকম অসুবিধা না থাকে আপনারা যেতে পারেন। সহদে বলে ওঠে, দাদা প্লিজ ব্যবস্থা করে দিন, একদম আমরা কোনো অসুবিধা হবে না, ভূতটুত তত আমরা ভয় পাই না, একদম বিশ্বাসই করি না, ছাড়ুন তো, আপনি ব্যবস্থা করুন, আমরা তাহলে খাওয়ার পরেই যাই। পারিজাত বললে, হ্যাঁ ঠিক আছে চলুন, কোনো অসুবিধা নেই, চলুন তাহলে এই রাস্তা থেকেই না হয় ট্যাক্সি ধরবো। ওরা বলে ওঠে, হ্যাঁ ঠিক আছে চলুন, খাওয়াটা শেষ করে নিই, তারপরেই না হয় যাওয়া যাবে। হ্যাঁ। তারপর আড্ডায় তাদের খাওয়া শেষ হয় এবং তারা রাস্তায় যায় ট্যাক্সি ধরার জন্য। তারা ট্যাক্সি ড্রাইভারকে বলে, পুলিশ স্টেশনের পাশে পুরনো বাংলোতে যাব। ট্যাক্সি ড্রাইভার রীতিমতো হতভম্ব হয়ে যায়। সে বলে, না, ওই দিকে আমি যাব না, ওদিকে আমি যাই না, আপনারা অন্য ট্যাক্সি দেখে নিন। রঞ্জিতা সহদেব রীতিমতো কাকুতি মিনতি করে এবং শেষ পর্যন্ত অতিরিক্ত টাকা দিয়ে শেষ পর্যন্ত ওই ড্রাইভারকে রাজি করায় এবং তারা অবশেষে পৌঁছায় ওই জঙ্গলের প্রান্তে অবস্থিত বাড়িতে। তারা যখন বিরাট সেই বাড়িতে প্রবেশ করে, বিশাল কাঠের দরজা ঠেলে তারা বাড়িতে ঢোকে এবং দরজা থেকে আওয়াজ বেরোতে থাকে। বাড়ির ভিতর থমথমে অন্ধকার। রঞ্জিতা সহদেবের সেদিন পৌঁছাতে অনেক রাত হয়েছিল, কাজেই খুব ক্লান্ত ছিল তারা এবং তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঘড়িতে যখন রাত্রি 1টা, রঞ্জিতের হঠাৎ মনে হয় যেমন তার পাটা কেন নিচের দিকে কেউ টানছে। রঞ্জিতের হঠাৎ মনে হয় যেমন তার পাটা নিচের দিকে কেউ যেন টানছে। এইসবে তার ঘুম ভেঙে যায় এবং সে হলের মধ্যে যায় জল খাবার জন্য। রঞ্জিত যে জলের গ্লাসটা হাতে নেয়, তার মনে হয় যেমন তার হাতটাকে কেউ স্পর্শ করে আছে এবং সেই যখন সামনের দিকে তাকায় সে রীতিমতো অবাক হয়ে যায়। একটা রক্তাক্ত মূর্তি এবং তার মুখ দিয়ে তাকিয়ে রয়েছে এবং তার মুখের দিকে তাকিয়ে রয়েছে, সে হাতটাকে ধরে রয়েছে রঞ্জিত। এইসব দেখে খুব ভয় পেয়ে যায় সে এবং খুব জোরে চিৎকার করে ওঠে। রঞ্জিতের চিৎকার শুনে সহদেবের ঘুম ভেঙে যায়। সহদেব বেরিয়ে আসে। সহদেব যখন আসে তখন সে প্রথমে কিছু দেখতে পায় না এবং রঞ্জিতকে বলে, সে তোর ভুল হয়েছে, কী সব বলছিস, ভূত তুই আবার কবার থেকে ভূতে বিশ্বাস করতে লাগবি? তা কিছুই না, ফালতু বকিস যত। ওই পারিজাতের কথা শুনে তুই এত ভয় পেলি? একটা বাড়ি পেয়েছিস, কোথায় ঘুমাবি, এত ক্লান্ত, আর ভাই জ্বালাস না প্লিজ, শুতে দেখ, আর পারছি না সত্যি। তারপর তারা যখন ঘুমাতে যাবে ঠিক তখনই
তাদের সামনে একটা রক্তাক্ত ব্যক্তি, ছিন্ন ভিন্ন দেহ তাদের, একটা মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে। সহদেব প্রথমে বিশ্বাস করতে পারে না, তারপর দেখে হ্যাঁ হ্যাঁ দুটো ছায়া মূর্তি রঞ্জিতা সহদেবের দিকে এগিয়ে আসছে। তারা রঞ্জিতা সহদেবের গলা খুব শক্ত করে ধরে এবং তাদের দম আটকে যায়। তারা চিৎকার করতে চায়, কিছুতেই পারে না তারা চিৎকার করতে। তখন রঞ্জিতের মনে পড়ে তার কাছে একটা মহাকালের মাদুলি রয়েছে, হাতের মধ্যে সেটা আটকে চিপে রাখে এবং মহাকালের নাম জপ করতে থাকে মনে মনে। এবং সেই মুহূর্তে ওই দুটি মূর্তি কিছুটা হলেও ক্ষমতা হারায়। তারপর তারা তাদের কাছ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে তারা জোরে জোরে ছুটতে থাকে এবং ততক্ষণ পর্যন্ত জানে না যতক্ষণ না পর্যন্ত তারা একটা চায়ের দোকান দেখতে পায় এবং তারা চায়ের দোকানে শেষ পর্যন্ত পৌঁছায়। তারপর সেই চায়ের দোকানে তাদেরকে দেখে জিজ্ঞাসা করে, আপনারা কোথা থেকে আইলেন? আপনাদের তো নতুন লাগতেছে, আপনারা তো এই দিককার নন। রঞ্জিত আর সহদেব বলে, দাদা আমরা এখানে এসেছিলাম কাজে। ওই বাড়ির কি বলছেনটা কি? আপনারা ওই বাড়িতে যাইছিলেন নাকি? ওইখানে কেউ যায় নাকি? আপনারা কি সত্যি ওইখান থেকে আইলেন? সহজে বলে, জল জল জল। হ্যাঁ বাবু দাঁড়ান দিস অপেক্ষা দিস। এই বলে সেই চায়ের দোকানের লোকটি রণদেব, রঞ্জিত আর সহদেবকে এক গ্লাস করে জল দেয়। তারপর তারা বলে, দাদা ওই বাড়িটায় কে থাকে? ওই বাড়িটায় কে থাকে দাদা? আপনারা কি ওই বাড়ি থেকে আইলেন নাকি? হ্যাঁ দাদা, আসলে আমরা থাকবার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো আমাদের একজনের সাথে পরিচয় হয়েছিল, সে ওই বাড়িতে থাকার জন্য আমাদের বলেছিল। আমরা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তারপরে দেখলাম। কি দেখলেন আপনারা? কি দেখতেছিলেন আপনারা? কি দেখেছিলেন? বলেন কন দেখি। আপনি আগে বলুন তো, ওই বাড়িতে সম্পর্কে আপনি কি জানেন? ওই বাড়িতে কি আছে? আপনারা ওইখান থেকে আসছেন তাহলে? আপনারা জানেন নাই ওইখানে আইছিল এক বিরাট বড় পুলিশ অফিসার, মৃণাল দাস নাম। তার একখান মাইয়াও ছিল, বড় সুন্দর দেখতে মাইয়া। মৃণালবাবু ছিলেন পেশায় একজন পুলিশ অফিসার, বড় পুলিশ অফিসার ছিলেন। তার থানাটি ছিল সুন্দরবনের গভীর জঙ্গলের নিকটবর্তী স্থানে। মৃণালবাবু ছিলেন একজন অত্যন্ত সৎ এবং সাহসী ব্যক্তি। তিনি বাকি পুলিশদের চাইতে অনেক ভালো ছিলেন, অনেক আমাদের সাহায্য করছিলেন। কিন্তু তার একমাত্র মাইয়া ছিল, কত সুন্দর মাইয়া তার, 22 বছর হতো বোধ হয়। কত সুন্দর মুখখানি ছিল তার। একজন তরুণী, কিন্তু সে ছিল কথা বলতে পারতো না, কথা বলতে অক্ষম ছিল গো। মৃণালবাবুর পরিবার বলতেছিল একমাত্র ওই মাইয়া। মেয়েটি শ্রীলেখা, তার নাম ছিল শ্রীলেখা। তারা শান্তিতে ওই সুন্দরবনের পরিবেশে নিজেদেরকে সদ্য মানিয়ে নিয়েছিল। এমনই সময় তাদের জীবনে নেমে আসে কালো জ্বর গো, কালো জ্বর। মৃণালবাবু যখন তার পুলিশের টিম লইয়া সেই ভয়ানক রাত্রিরে গোপাল নামে এক পাচারকারীকে ধরতে গেছেন, সে সোনার পাচার করতো গো, সোনার পাচার। মৃণালবাবু তার পুলিশের টিম লইয়া গোপাল এবং তার লোকজনদের যখন অ্যারেস্ট করলো, কিন্তু তাদের মধ্যে কিছু জন আবার পালাইছিল। ইতিমধ্যে সব কিছুই ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ কইরা গোপালের দলে সেই সব লোক কোথা থেকে আইল গো। তারপর তারা মেতে উঠলো গোপালের প্রতিশোধ নেওয়ার জন্য। তারা
তাদের মধ্যে প্রতিশোধের জ্বর বইয়া গেল। সেই রাত্রে গো মৃণালবাবু যখন থানা থেকে ডাক আইলো, তিনি তো অনেক কর্ম করছেন। তারপর তারা সেই গোপালের প্রতিশোধ লইবার জন্য সেই মাইয়াটাকে মাইরা দিল গো, মাইরা দিল। হ্যাঁ হ্যাঁ, এই পুলিশের মাইয়া শ্রীলেখাকে মাইরা দিল গো। 5 খান লোক মিলা তাকে ধর্ষণ করেছিল। ধর্ষণ করেছিল। মেয়ে তো বউবা ছিল, কোনো কথা কইতে পারে না। সেই অসম্ভব যন্ত্রণা সইছিল গো, কি অসম্ভব যন্ত্রণা সইছিল। বাবু যখন আসলেন, আইসে দেখলেন তার মেয়ের এরকম অবস্থা, এবং তাইকে যখন খুন করা হয়েছে এই অবস্থা দেখে কোন বাপ খান চুপ থাকতে পারেন বলেন দেখি? কোন বাপ সহ্য করতে পারেন? সেই জায়গাতেই নিজে বন্দুককে লইয়া নিজেকে গুলি করে মাইরা ফেলেছিলেন। হগো, মাইরা ফেলেছিলেন। তারপর থেকেই ওই বাড়িতে আর কোনোদিন কেউ যায়নি। তাদের আত্মা আজও বিচারের আশা করে গো, আজও আশা করে। আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং অবশ্যই লাইক করে দেবেন কিন্তু। আর নতুন গল্প আসছে কখন জানবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থাকছেন তো আমাদের সাথে? তাহলে চলুন আজ এইটুকুই থাক। বিদায় বন্ধুরা, ভালো থাকবেন সকলে।